আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি তেল সংকটের আশঙ্কা ও দাম বাড়ার গুজবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পেট্রোল পাম্পগুলোতে আজও দীর্ঘ লাইন। সকাল থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা গেছে মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ সারি। অনেকে ভোর থেকে অপেক্ষায় ছিলেন জ্বালানি তেল নেয়ার জন্য। আবার রেশনিং পদ্ধতিতে তেল নেয়ায় দীর্ঘ অপেক্ষার পর যা পাচ্ছেন তা চাহিদার তুলনায় অপ্রতুল বলে অভিযোগ গ্রাহকদের। দ্রুত এ সমস্যার সমাধান চান তারা। শুধু রাজধানী নয়, জ্বালানি সংকটের শঙ্কায় খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, চুয়াডাঙ্গা, কুমিল্লা সহ বিভিন্ন জেলায় যানবাহনের দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে নিতে হচ্ছে জ্বালানি তেল। চট্টগ্রাম বন্দরে ইতোমধ্যে ৮টি জ্বালানিবাহী জাহাজ পৌঁছেছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এই মুহূর্তে রাজধানীর উত্তরা এলাকায় আছেন সহকর্মী নাহিদ প্রিন্স। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নাহিদ, পেট্রোল পাম্পগুলোর আজকের চিত্র কেমন দেখছেন? গ্রাহকরা কি বলছেন? পেট্রোল পাম্পে তো সকাল থেকেই ঘুরলাম, সেখানে যাত্রীদের বা গ্রাহকদের যে চাপ সেটি অনেকটাই কম ছিল, কিন্তু উত্তরায় এসে দেখা যাচ্ছে যে বেশিরভাগ পেট্রোল পাম্পগুলোতেই অকটেন সংকট রয়েছে। আমি যে পেট্রোল পাম্পটিতে রয়েছি সেখানে অকটেন 22,000 লিটার তারা গতকালকে মজুদ রেখেছিল, সেটি ভোর 4টার মধ্যে শেষ হয়ে যায়। এখন এখানে অকটেন পাওয়া যাচ্ছে না, তো দীর্ঘ সারি কিন্তু দেখা যাচ্ছে পুরো সেই উত্তরার থেকে জসিমউদ্দিন সড়ক যে রয়েছে পুরো সড়ক জুড়েই। সেই পাশেই বাইকাররা তারা অবস্থান নিয়েছে যে তাদের বাইকের অনেকেরই সেই অকটেন শেষ হয়ে গেছে। তো এই চাপ কিন্তু রয়েছে। এই ডিজেলের যে চাপ সেটি কিন্তু এখনও রয়েছে। তো অকটেন শূন্যতায় ভুগছে বেশিরভাগ পাম্পগুলো, ফিলিং স্টেশনগুলো। যদি তারা বলছেন যে গাড়ি ডিপো থেকে যদি গাড়ি পাঠায় তবেই সেই সংকট কাটতে পারে, কারণ এত চাপ। গতকালকে যে চাপ ছিল তারা বলছিলেন যে পুরো উত্তরার যে লেনগুলো হয়েছিল তারা বলছিলেন যে 3-4 কিলোমিটার ছেয়ে গেছিলো পুরো এই পেট্রোল পাম্পে মানুষের, এই গ্রাহকদের এই আসা যাওয়া নিয়ে। তো এই ছিল আমার কাছে উত্তরার ফিলিং স্টেশন থেকে সবশেষ। ফিলিং স্টেশন থেকে জানছিলাম জ্বালানি তেলের খবর। এদিকে ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামিদের গ্রেফতার করায় আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে শীঘ্রই ভারত থেকে আসামিদের ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন নিহতের পরিবার। দুপুরে ঝালকাঠির নলছিটি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে হাদির বোন মাসুমা হাদি এ দাবি করেন। হাদি হত্যার বিচার নিয়ে কোনো নাটক মঞ্চস্থ হলে হাদি সমর্থকদের নিয়ে তা রুখে দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তাদের পরিবারের নিরাপত্তা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। এই হত্যার পিছনে নির্দেশদাতা, অর্থের যোগানদাতা, শুটারকে ভারতে পালিয়ে যেতে সহায়তাকারী সহ সকল দোষীদের নাম জনসম্মুখে প্রকাশ করতে হবে। শুটার ফয়সাল করিম এবং সহযোগী আলমগীর সহ ঘটনার সাথে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় এনে বিচার কার্য সম্পন্ন করতে হবে। নৌ পুলিশ প্রধান কুসুম দেওয়ান সহ বাংলাদেশ পুলিশের 5 জন অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। অবসরে পাঠানো বাকি 4 জন অতিরিক্ত আইজিপি হলেন আবু হাসান মোহাম্মদ তারিক, মোহাম্মদ আব্দুল আলিম মাহমুদ, মোহাম্মদ মাসুদুর রহমান ও মোহাম্মদ তৌফিক মাহমুদ চৌধুরী। তাদের মধ্যে আবু হাসান মোহাম্মদ তারিক এবং মোহাম্মদ আব্দুল আলিম মাহমুদ বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মন্ত্রণালয়ে ন্যস্ত আছেন। এছাড়া মোহাম্মদ মাসুদুর রহমান মিয়া পুলিশ অধিদপ্তর ঢাকায় এবং তৌফিক মাহবুব চৌধুরী সারদা রাজশাহীতে অতিরিক্ত আইজিপির দায়িত্ব পালন করছেন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ 286 জনের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযোগ গঠন শুনানি আজ দুপুরে ঢাকার তৃতীয়
অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে। গত 2 মার্চ মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ওই আদালতে বদলি করা হয়। এর আগে গত 23 ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত 9 অভিযোগ গঠনের উপর আংশিক শুনানি অনুষ্ঠিত হয়। অভিযোগ গঠনের পর্যায়ে এসে মামলাটি বদলির আদেশ দেওয়া হয়। গত বছরের 27 মার্চ শেখ হাসিনা সহ 73 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আদালতে মামলাটি করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মোহাম্মদ এনামুল হক। তদন্ত শেষে একই বছরের 30 জুলাই শেখ হাসিনা সহ 286 জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়। 14 আগস্ট অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গত 11 সেপ্টেম্বর আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। 2024 সালের 19 ডিসেম্বর জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশ নিয়ে শেখ হাসিনা তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের নির্দেশ দেন, যে বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় নিহত সালেক উদ্দিন ওরফে আলীর মরদেহ দেশে পৌঁছেছে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সার্বিক কার্যক্রম শেষে বিমানযোগে মরদেহ নেওয়া হয় সিলেটে। দুপুরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পরিবারের সাথে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। নিহত সালেক উদ্দিন ওরফে আহমেদ আলীর মরদেহ নেওয়া হবে তার গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখায়। প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, নিহতের দাফন পর্যন্ত পরিবারের সাথেই থাকবে সরকার। এছাড়া মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের সব রকম সহযোগিতার জন্য প্রস্তুতি নিয়েছে সরকার। এ পর্যন্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে প্রাণ হারিয়েছেন অন্তত 4 বাংলাদেশি। এই মুহূর্তে জঙ্গল সলিমপুরে আছেন চট্টগ্রামে আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিচ আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরিচ, অভিযান সম্পর্কে কি খবর আছে আপনার কাছে? লিমা, এখনো পর্যন্ত অভিযান চলছে, যেটা আমাদেরকে পুলিশ বলছে। এখন পর্যন্ত প্রায় 10 ঘন্টার অধিক সময় ধরে প্রায় 3,500 পুলিশ, র্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ সদস্য সহ প্রায় 3,500 সদস্য এখানে আছেন। এছাড়া র্যাবের হেলিকপ্টার কাজ করছে। এছাড়া সেনাবাহিনীর বিভিন্ন অত্যাধুনিক যন্ত্র এখানে স্থাপন করা হয়েছে। এবং পুলিশের যে ডিআইজি আহসান হাবিব পলাশ আমাদেরকে যেটা জানিয়েছেন, এখনো পর্যন্ত চলমান আছে এবং এই পর্যন্ত প্রায় 15 জনকে আটক করা হয়েছে। এবং তবে হতাহত কি পরিমাণ হয়েছে তিনি সর্বশেষ ওই বিষয়ে আরেকটু সময় লাগবে এইটা জানিয়েছেন। এছাড়া আপনি জানেন যে চট্টগ্রামের যে সীতাকুণ্ডের যে একটি ইউনিয়নকে জঙ্গল সলিমপুরে এবং একটি কয়েক হাজার একর এলাকায় এখানে একটি অভয়ারণ্য আছে এবং সেখানে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের সহ বিভিন্ন এলাকার যে সন্ত্রাসীরা এখানে অবস্থান নেন এবং বিভিন্ন শহরের বিভিন্ন এলাকায় যে অপরাধগুলো সংগঠিত করে এই জায়গায় তারা লুকিয়ে পড়ে এবং তাদের এই দুর্গকে আসলে সরকারের নিয়ন্ত্রণ আনতে মূলত এই অভিযান। এর আগেও নাকি প্রায় 4 বার এইখানে অভিযান চালানো হয়েছে এবং সবকটি অভিযান ব্যর্থ হয়েছে। তবে আজকের যে অভিযানটি সেটি সফল হয়েছে এমনটি দাবি করেছেন পুলিশ এবং চট্টগ্রামের বিভাগীয় কমিশনার। তারা বলছেন তারা আজকে থেকে র্যাব এবং পুলিশের 2টি ক্যাম্প স্থাপন করা হবে এবং সরকারের যেই উন্নয়ন প্রকল্প আছে, হাসপাতাল, স্টেডিয়াম সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প, সেটি এই দখলে নেওয়ার পরে এইসব উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হবে। লিমা, এই ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের খবর। নাটোরে মুড়ি কাটা পেঁয়াজ চাষ করে লোকসানে কৃষকরা। তাদের অভিযোগ, খরচের প্রায় অর্ধেক দামে বিক্রি করতে হচ্ছে প্রতি মণ পেঁয়াজ। এ অবস্থা থেকে উত্তরণে পেঁয়াজ সংরক্ষণের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। নাটোরের নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষ্মীকুল গ্রামের কৃষক আসিয়া বেগম ভালো দাম পাবেন সে আশায় এবছর মুড়ি কাটা পেঁয়াজের চাষ করেছেন, কিন্তু এখন তার মাথায় হাত। গত বছর যে পেঁয়াজ 5,000 টাকা মণ বিক্রি হতো, সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা মণ দরে। উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় তিনি, তাই শ্রমিকদের বদলে নিজেই কাজ করছেন। আসিয়ার মতো অনেক কৃষকের কপালে এখন চিন্তার ভাঁজ। যে সময় লাগাইছি সেই সময় হলো যে 4,000 টাকা মণ ছিল, এখন হলো যে 500-700। লোন করে টাকা নিয়ে মনে করেন যে পেঁয়াজ আবাদ করে লাস্টে দেখা যাচ্ছে কিস্তির টাকা শোধ হচ্ছে না, ঋণ আরো বেড়ে যাচ্ছে। ব্যাপারী হচ্ছে কম দামে কিনিচ্ছে, আমরা ওই কম দামে দিয়ে বেচে লাইছি। এভাবে চললে পারা আমরা পিএস করা করতে পারবো না, বা পিএস করা ছেড়ে দিতে হয় প্রত্যেকটা কৃষকের। এ অবস্থায় কৃষকদের বাজারে পেঁয়াজ সরবরাহ কমিয়ে সংরক্ষণ করে রাখার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। অনুদান কর্মসূচির মাধ্যমে আমরা এয়ারফ্লো মেশিন দিয়েছি, যেটির মাধ্যমে কিন্তু একটা মেশিনে আপনার প্রায় 300 মণ পেঁয়াজ সংরক্ষণ করা যায়। তো যদি কৃষকরা এই এয়ারফ্লো মেশিন ব্যবহার করে এই যে মুড়ি কাটা পেঁয়াজটা এটি যদি সংরক্ষণ করে কয়েকদিন,
বিশেষ করে 1-2 মাস যদি সংরক্ষণ করা যায় তাহলে কিন্তু একটা ভালো দাম পেতে পারে। চলতি মৌসুমে নাটোর জেলায় 7,385 হেক্টর জমিতে পেঁয়াজের চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ ছাড়িয়ে প্রায় 8,500 হেক্টর পৌঁছেছে, যা থেকে এবছর 1,45,800 মেট্রিক টন পেঁয়াজের উৎপাদনের আশা করা হচ্ছে। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল দুপুরের খবরে, ধন্যবাদ সবাইকে।